আসসালামু আলাইকুম। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশনস পর্বে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই দ্বিতীয় পর্বে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি কিছু স্পেসিফিক টপিক যার উপর ভিত্তি করে আপনার বাংলা সাহিত্যে অংশের প্রশ্নগুলো করা হয়ে থাকে। আশা করছি অন্যান্য ভিডিও টিউটোরিয়ালের ন্যায় আজকেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন। বাংলা সাহিত্য থেকে কিছু স্পেসিফিক টপিক দেখুন তো সেই টপিকগুলো কি কি, যা অনেকেই কিন্তু আমরা জানি না, কিন্তু আপনাদেরকে দেখাবো। আশা করছি আপনার প্রস্তুতিকে আরও সমৃদ্ধ করবে ইনশাল্লাহ। প্রথমে মনে রাখবেন মূল উপজীব্য বিষয়, এটি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন এবার আসবে ইনশাল্লাহ। মূল উপজীব্য বিষয়, যেমন জানতে চাওয়া হয় একটি ছোট গল্প বা একটি উপন্যাস দেওয়া হয়, এর মূল উপজীব্য বিষয় কি। যেমন তেমনই একটি লেখা হচ্ছে পলিমাটি। পলিমাটি পলিমাটি এটি কি বলুন তো? এটি এক ধরনের ছোট গল্প, আমরা অনেকেই জানি, এবং এটি রচনা করেছেন আপনার সিরাজুল ইসলাম। এটি একটু লিখে নেবেন, কারণ আপনার স্বনামধন্য যে লেখা আছে সেখান থেকে আবার 1 মার্কের মতো প্রশ্ন আসে। মনে রাখবেন স্বনামধন্য যে লেখা আছে, বিশেষ করে কাব্যগ্রন্থ, উপন্যাস, ছোট গল্প, নাটক, এখান থেকে প্রশ্ন আসবে। পলিমাটি রচনা করেছেন সিরাজুল ইসলাম। আর এই পলিমাটি ছোট গল্পের মূল উপজীব্য বিষয় হচ্ছে আপনার ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন। দেখুন তো এটিকে আমরা মনে রাখতে পারি কিনা। শুধু পড়লেই হবে না, যেন মনে থাকে। পলিমাটি ভাষা আন্দোলন যখন হয়েছিল তখন প্রত্যেক ছাত্র কি করেছিল, এই যে মাটি হাতে নিয়ে শপথ করেছিল এবং বলেছিল কি পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে, বাংলা হবে। এই যে মাটি থেকে আপনার সেই শপথের কথা মনে রাখতে পারেন। মাটি শপথে অনেক সময় বলে না যে করে হোক পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা আমরা কি করব, বাংলা করব। তার মানে পলিমাটি ছোট গল্পের মধ্যে ভাষা আন্দোলনের কথা উঠে এসেছে, জাস্ট আমরা মনে রাখবো। এরপরে গুরুত্বপূর্ণ একটি উপন্যাস হচ্ছে আগুন পাখি। আগুন পাখি। আগুন পাখি এটি কি বলুন তো? এটি এক ধরনের উপন্যাস, মনে রাখবেন, যার রচয়িতা হচ্ছেন হাসান আজিজুল হক। আপনাদের মধ্যে অনেকেই জানেন হাসান আজিজুল হক। আপনাদের মধ্যে অনেকেই জানেন যে স্বনামধন্য গুণী এ কথা সাহিত্যিক গত 2 দিন আগে মৃত্যুবরণ করেছেন তার নিজ বাসস্থানে, এবং তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, এবং তার বেশ কিছু লেখা পরীক্ষায় কিন্তু এসে থাকে, যে কোনো ধরনের চাকুরির পরীক্ষায়। বিশেষ করে দেখবেন সাবিত্রী উপাখ্যানের কথা আপনারা জানেন, সাবিত্রী উপাখ্যান। এরপরে হচ্ছে আপনার বৃত্তায়নের কথা আপনারা জানেন, বৃত্তায়ন। এরপরে শামুকের কথা আপনারা জানেন। এগুলো কিন্তু হাসান আজিজুল হক স্যার রচনা করেছেন। এরপরে নামহীন গোত্রহীনের কথা আমরা বলতে পারি, রাইট? নামহীন গোত্রহীন, এটিও কিন্তু আপনার এসে থাকে, রাইট? তবে কথা আমার এটি না, এই আগুন পাখি উপন্যাসের মূল উপজীব্য যে বিষয়, এটি মূলত কি বলুন তো? এটি হচ্ছে ব্রিটিশ শাসন। ব্রিটিশ শাসন, ব্রিটিশ শাসন ও দেশভাগ। আচ্ছা দেখুন তো এটিকে মনে রাখা যায় কিনা। আগুন পাখি, ব্রিটিশরা যখন শাসন করতো একসময় আমাদের এই ভারতীয় উপমহাদেশকে, তখন প্রত্যেকটা মানুষের গায়ে কি ধরতো? আগুন ধরতো। কারণ তারা আমাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে কি করতো? বঞ্চিত করতো। বিশেষ করে আপনার নীল চাষ যখন করা হতো তখন অমানবিক অত্যাচার নির্যাতন করতো। তখন মানুষের গায়ে কি ধরে যেত? ব্রিটিশদের ওপরে আগুন ধরে যেত। এই আগুন থেকে আগুন পাখির কথা আমরা মনে রাখবো, যার মূল উপজীব্য বিষয় হচ্ছে ব্রিটিশ শাসন। আশা করছি ধরতে পেরেছেন। এরপর গুরুত্বপূর্ণ আরও একটি লেখা এসেছিল বিগত আপনার 43তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা একটা এসেছিল, তবে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। মনে রাখবেন কর্ণফুলী নামে একটি উপন্যাস আছে, কর্ণফুলী উপন্যাস। এটি রচনা করেছেন কে বলুন তো? আলাউদ্দিন আল আজাদ। আমরা অনেকেই জানি আলাউদ্দিন আল আজাদ। আলাউদ্দিন আল আজাদ তিনি রচনা করেছেন। কর্ণফুলী উপন্যাসের মূল উপজীব্য বিষয় কি বলুন তো? উপজাতিদের জীবন কাহিনী। উপজাতিদের জীবন কাহিনী, জাস্ট একটু সংক্ষেপে আপনারা লেখার চেষ্টা করবেন, জীবন কাহিনী কর্ণফুলী। আচ্ছা এটিকে মনে রাখা যাবে কিভাবে? এটি আলাউদ্দিন আল আজাদ রচনা করেছেন, এটি সবাই পারবে, কিন্তু মূল উপজীব্য বিষয় কি বলুন তো? দেখুন এটি কিন্তু আমাদের বই থেকে হুবহু কমন এসেছিল। কর্ণফুলী উপন্যাস কেমন? উপজাতি শ্রেণী যারা আছে দেখবেন তারা সাধারণত নিচু শ্রেণীর হয়ে থাকে,
জাস্ট মনে রাখার স্বার্থে আমরা এভাবে ভাববো। উপজাতিদের মধ্যে দেখবেন অনেক লোকই আছে যারা মেয়েদের কি করে, কান ফোলায়। দেখবেন যে কান ফুরিয়ে থাকে, বিভিন্ন জায়গা থেকে উপজাতিগুলো বিভিন্ন গ্রামে গঞ্জের মধ্যে ঢুকে যায়, ঢুকে যে সমস্ত ছোট ছোট মেয়ে আছে তাদের কান ফুরিয়ে দেয় না, এখান থেকে এই যে কান ফুরিয়ে থেকে আপনার কর্ণফুলির কথা মনে রাখবেন। আর যেখানে উপজাতিদের জীবন কাহিনী কি করা হয়েছে, তুলে ধরা হয়েছে। উপজাতিরা মেয়েদের কান ফুরিয়ে দেয় না অনেক সময়, যারা ভয় পায়, কিন্তু উপজাতিরা ভয় পায় না, দেখবেন তারা সহজে কান ফুরিয়ে দিয়ে থাকে। জাস্ট আমরা এইভাবে একটু মনে রাখার স্বার্থে আমরা ভাবছি, তাছাড়া কিন্তু আপনার মনে থাকবে না। আপনাদের মধ্যে অনেকেই জানেন যে আমরা একটি কথা বলেছিলাম যে এই উপন্যাস কিন্তু সরাসরি আমাদের বই থেকে এসেছিল। আমরা বলেছিলাম যে মূল উপজীব্য বিষয় থেকে 1 মার্কের মতো প্রশ্ন অবশ্যই কমন আসবে, এবং হুবহু এখান থেকে প্রশ্ন কমন এসেছিল। আমাদের প্রকাশিত যে বইগুলো আছে এই বইগুলো থেকে দেখবেন অনেকগুলো প্রশ্ন হুবহু আপনি পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ। কাজে যারা আমাদের বইগুলো সংগ্রহ করবেন বলে ভাবছেন তারা সরাসরি আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন, 01795133404। এই নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রকাশিত যে বইগুলো আছে সবগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। বাংলাদেশের যে কোনো জায়গায় মাত্র 20 টাকা কুরিয়ার সার্ভিস চার্জের মাধ্যমে আমরা বইগুলো পাঠিয়ে দিয়ে থাকি। আপনার 20 টাকা কুরিয়ার সার্ভিস চার্জের প্রয়োজন হয়, আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা পাঠিয়ে থাকি। আমাদের যে বইগুলোর কথা বললাম একটি শর্ট সাজেশন, যার মধ্যে সকল বিষয়ে যে বিষয়গুলো আমরা টেকনিকের মাধ্যমে পড়াচ্ছি মার্ক বাই মার্ক আমরা বলে দিয়েছি এখান থেকে 1 মার্ক আসে, এখান থেকে 1 মার্ক আসে, এরকম করে সবগুলো বিষয় আমরা তুলে ধরেছি। সাথে সাথে আমাদের ইংলিশ লিটারেচার বই আছে, বাংলাদেশ বিষয়বলী বই আছে, আন্তর্জাতিক বিষয়বলী বই আছে। দেখবেন যারা অনেক দিন থেকে আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলো উপভোগ করছেন, আমরা অনেক জটিল বিষয়কে সহজভাবে উপস্থাপন করেছি শুধুমাত্র আপনাদের কল্যাণার্থে। কাজে আমাদের বইগুলো সংগ্রহ করবেন, সরাসরি এই নাম্বারে যোগাযোগ করে। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য দেখবেন আমাদের যে শর্ট সাজেশন বই আছে হুবহু পরীক্ষায় প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ। যাই হোক, আমরা পড়ায় আবারও ফিরে আসি। এরপরে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ উপন্যাস দেখব, কালো বরফ। কালো বরফ, মনে রাখবেন কালো বরফ এটি রচনা করেছিলেন আপনার মাহমুদুল হক। এটিকে আমরা মনে রাখবো কীভাবে দেখুন তো। দেখবেন মাহমুদুল নামে যতগুলো নাম আছে ম্যাক্সিমাম যে ছেলেপেলেগুলো আছে তাদের চেহারা কেমন কালো। জাস্ট মনে রাখার স্বার্থে, আমরা কিন্তু অন্য কোনো কিছু মেন করিনি। মাহমুদুল নামে যে ছেলেগুলো হয় তারা কেমন হয়, কালো হয়। এই যে কালো থেকে কালো বরফের কথা আপনি মনে রাখতে পারেন। আর যার রচয়িতা কি, মাহমুদুল হক। আর এই কালো বরফ উপন্যাসের মূল উপজীব্য বিষয় হচ্ছে আপনার 46-এর দাঙ্গা ও 47-এর দেশ বিভাগ। 46-এর দাঙ্গা ও 47-এর দেশ বিভাগ কেমন। এরপরে আপনার আরও একটি গুরুত্বপূর্ণ উপন্যাস আছে, চিলে কোঠার সেপাই। আমরা বলছিলাম চিলে কোঠার সেপাই, এটি কে রচনা করেছেন বলুন তো? আখতারুজ্জামান ইলিয়াস। আপনাদের মধ্যে অনেকেই জানেন আখতারুজ্জামান ইলিয়াসের কথা আমরা বলছি। খুবই গুরুত্বপূর্ণ একটি উপন্যাস এই চিলে কোঠার সেপাই, যেখানে আপনার 69-এর গণ অভ্যুত্থান স্থান পেয়েছে। 69-এর গণ অভ্যুত্থান এখানে কি হয়েছে, স্থান পেয়েছে। আপনারা জাস্ট একটু মনে রাখার চেষ্টা করবেন। তারপরেও যারা মনে রাখতে পারে না তাদের জন্য দেবো একটি টেকনিক, আশা করছি আজীবন আপনার মনে থাকবে। দেখুন তো কীভাবে মনে রাখা যায়। চিলে কোঠার সেপাই, যখন মানুষের মাঝে গণ অভ্যুত্থান ঘটে তখন কি হয় বলুন তো? তাদেরকে শান্ত করার জন্য সরকার কি পাঠায়? সিপাহী পাঠায় না, সিপাহী পাঠায় তাদেরকে কি করার জন্য? শান্ত করার জন্য। কারণ গণ অভ্যুত্থান যদি ঘটে তাহলে সরকারের আপনার কি হয়, সরকারের উপরে চাপ সৃষ্টি হয়। জাস্ট একটু মনে রাখবো, এখান থেকে সিপাহী থেকে সেপাই অর্থাৎ চিলে কোঠার সেপাই, এর মধ্যে আপনার 69-এর গণ অভ্যুত্থান স্থান পেয়েছে। আশা করছি ধরতে পেরেছেন। এরকম করে আরও কিছু উপন্যাসের কথা আমরা বলবো। এরপরে গুরুত্বপূর্ণ একটি উপন্যাস হচ্ছে পুতুল নাচের ইতিকথা। আমরা বললাম কি বলুন তো? পুতুল নাচের ইতিকথা। পুতুল নাচের ইতিকথা কে রচনা করেছেন? মানিক বন্দ্যোপাধ্যায়। আমরা সংক্ষেপে লিখলাম মানিক, কেমন? আপনারা ধরে নেওয়ার চেষ্টা করবেন। আর এই পুতুল নাচের ইতিকথা আপনার উপন্যাসের মূল উপজীব্য বিষয় হচ্ছে জীবন মৃত্যুর কথা।
জীবন মৃত্যুর কথা। আচ্ছা, এটিকে আমরা কীভাবে মনে রাখতে পারি? দেখুন তো, পুতুল, ছোটোবেলায় আমরা পুতুল খেলেছি সবাই, রাইট? পুতুল কি করে দেখবেন যে পুতুল এক সময় দেখবেন যে যখন ভালো ছিল, হঠাৎ করে যখন কোথাও পড়ে যায় তখন কি হয়ে যায়? ভেঙে যায়। মনে হয় জীবন তার কি হয়ে গেল? শেষ হয়ে গেল, রাইট? ঠিক তেমনইভাবে এখান থেকে আপনি মনে রাখতে পারেন পুতুল নাচের সাথে আপনি তুলনা করে, যে মানুষের জীবন মৃত্যুর কথা, অর্থাৎ মানুষের জীবন আছে, আবার কি আছে? মরণ আছে। তাহলে পুতুল নাচের ইতিকথা রচনা করেছেন মানিক বন্দ্যোপাধ্যায়, যার মূল উপজীব্য বিষয় হচ্ছে জীবন মৃত্যু কথা এখানে স্থান পেয়েছে মূলত। যারা হাসছেন আমি তাদেরকে বলছি, আপনি যদি এরকম করে না পড়েন তাহলে কিন্তু ভুলে যাবেন। আর যারা ভাবছেন এগুলো লিখবেন না, তারা সরাসরি আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করে বইগুলো সংগ্রহ করবেন। 01795133404। দেখুন, যেগুলো একেবারে গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমরা বইয়ের ভিতরে আমরা দিয়ে দিয়েছি। এরপর আপনার গুরুত্বপূর্ণ একটি কাব্য আছে, আপনারা অনেকেই জানেন যে মহাশ্মশান কাব্য। মহাশ্মশান কাব্য, মহাশ্মশান কাব্য এটি কি বলুন তো? এটি এক ধরনের মহাকাব্য, যার রচয়িতা কে? কায়কোবাদ। কায়কোবাদ। মহাশ্মশান কাব্যের মূল উপজীব্য বিষয় কি বলুন তো? পানিপথের তৃতীয় যুদ্ধ, রাইট? পানিপথের তৃতীয় যুদ্ধ। আমরা এটিকে কীভাবে মনে রাখবো? তৃতীয় যুদ্ধ। যে সমস্ত হিন্দু ভাই বোনেরা আছে দেখবেন যে শ্মশানের ঘাট বলে একটা কথা আছে না? শ্মশানের ঘাট। শ্মশানের ঘাট সাধারণত কোথায় হয়ে থাকে? দেখবেন যে নদীর তীরে। এই যে পানিপথ, ধরুন নদীর তীরে, পানিপথ কোথায়? যমুনা নদীর তীরে না? এই যে পানিপথে বা নদী অঞ্চলে বা নদীর তীরবর্তী যে জায়গাগুলো আছে সেখানে কি ঘটে? শ্মশান থেকে থাকে, রাইট? এই শ্মশান থেকে মহাশ্মশান কাব্যের কথা আমরা মনে রাখতে পারি, আর পানি থেকে আমরা পানিপথের তৃতীয় যুদ্ধের কথা মনে রাখতে পারি, রাইট? এরপরে গুরুত্বপূর্ণ আরও একটি উপন্যাস হচ্ছে সূর্য দীঘল বাড়ি। সূর্য দীঘল বাড়ি। সূর্য দীঘল বাড়ি উপন্যাসের মূল উপজীব্য বিষয় কি বলুন তো? আপনার মহাজনী কুশাসন এখানে তুলে ধরা হয়েছে। মহাজনী কুশাসন। মহাজনী কুশাসন এখানে কিন্তু তুলে ধরা হয়েছে, মনে রাখবেন। সূর্য দীঘল বাড়ি উপন্যাসের মূল উপজীব্য বিষয়। কথায় কথায় বলে না যে মহাজনের বাড়িতে আজকে যাব, কেন? টাকা নিয়ে আসার জন্য। এ দেখুন, সূর্য দীঘল বাড়ি, বাড়ির কথা আসলেই মহাজনের বাড়ির কথা মনে পড়ে যায়। জাস্ট মনে রাখার স্বার্থে আমরা এভাবে ভাববো। মহাজনী কুশাসনের চিত্র এখানে তুলে ধরা হয়েছে। আর সূর্য দীঘল বাড়ি এটি রচনা করেছেন কি বলুন তো? আবু ইসহাক। আবু ইসহাক। আমরা কিন্তু সাথে সাথে গুরুত্বপূর্ণ লেখাগুলোও আপনাদেরকে বলে দিচ্ছি, এগুলোও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তবে মূল উপজীব্য বিষয় আপনার এখান থেকে আসতে পারে, মনে রাখবেন। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের আপনার নির্ঝরের স্বপ্নভঙ্গ নামে একটি কবিতা আছে, মনে রাখবেন। নির্ঝরের স্বপ্ন, নির্ঝরের স্বপ্নভঙ্গ, এটি কি রচনা করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন। আর এই নির্ঝরের স্বপ্নভঙ্গ এখানে মূলত ভবিষ্যৎ কি এখানে বলা আছে বলুন তো? ভবিষ্যৎ, আপনার ভবিষ্যৎ ও বিপুল সম্ভাবনার কথা বলা আছে। সম্ভাবনা বানান কিন্তু হয়নি, এইরকম হবে সম্ভাবনার কথা। আসলে কনসেন্ট্রেশন একটু ব্রেক হয়ে গেলে একটু এরকম হতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ ফেস টু ফেস ভিডিও টিউটোরিয়াল করলে সবচাইতে ভালো হয়। আসলে কখনো কখনো কনসেন্ট্রেশন ব্রেক হলে এরকম হয়ে যেতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ। নির্ঝরের স্বপ্নভঙ্গ এটি রচনা করেছেন কি? রবীন্দ্রনাথ ঠাকুর। আর যেখানে ভবিষ্যৎ এবং বিপুল সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছে। স্বপ্নভঙ্গ, কথায় কথায় বলে না যে ছেলেটা তার উজ্জ্বল ভবিষ্যৎ কি করলো? নষ্ট করলো, আর এতে তার কি হলো? স্বপ্ন ভঙ্গ হয়ে গেল। যদি স্বপ্ন ভঙ্গ হয় তাহলে বিপুল সম্ভাবনা নষ্ট হয়ে যায়, তার ভবিষ্যৎ কি হয়ে গেল? ভেঙে গেল। অনেক সময় বলে না যে পড়াশোনা না করার কারণে ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল, স্বপ্ন ভেঙে গেল, তারপর বিপুল সম্ভাবনা ভেঙে গেল। জাস্ট একটু মনে রাখার স্বার্থে এইভাবে আমরা ভাববো ইনশাল্লাহ। এরপর আপনার একটি তুলসী গাছের কাহিনী, ছোট গল্প এটি আছে, এটিও খুবই গুরুত্বপূর্ণ। আমরা বলছিলাম একটি তুলসী গাছের কাহিনীর কথা। একটি তুলসী গাছের কাহিনী মনে রাখবেন। আমরা কিন্তু একই সাথে 2 থেকে 3 মার্কের মতো আলোচনা করছি, কারণ এই লেখাগুলো কিন্তু আবার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যেমন নির্ঝরের স্বপ্নভঙ্গ কার লেখা? আবার এখান থেকে আসতে পারে মূল উপজীব্য বিষয় কি?
আমরা একটি তুলসী গাছের কাহিনী আপনার ছোট গল্পের কথা বলছি, যার রচয়িতা কি বলুন তো? এটিও কিন্তু আপনার সৈয়দ ওয়ালিউল্লাহ। আমরা বলছিলাম সৈয়দ ওয়ালিউল্লাহর কথা। তিনি এটি রচনা করেছেন এবং এটির মূল উপজীব্য বিষয় কিন্তু আবার দেশভাগ। মনে রাখবেন, দেশভাগ। অনেক বইয়ের মধ্যে কিন্তু এই মূল উপজীব্য বিষয়গুলো পাবেন না, যেগুলো শুধু আমাদের বইগুলোর মধ্যে ইনশাল্লাহ পাবেন, কারণ এগুলো অনেক ডিপ অ্যানালাইসিস করে তৈরি করা হয়েছে। এরপরে আপনার আরও কিছু লেখা আছে, যেমন আপনার পুতুল নাচের রীতির কথা আমরা বলেছি, এরপরে মহাশ্মশানের কথা বলেছি, নির্ঝরের স্বপ্নভঙ্গের কথা আমরা বলেছি, কাঁদো নদী কাঁদো, এটিও কিন্তু আসতে পারে। মনে রাখবেন, কাঁদো নদী কাঁদো। এরপরে হচ্ছে পদ্মা নদীর মাঝি, পদ্মা নদীর মাঝি সবাই জানে। এরপরে আপনার সংসপ্তক যে উপন্যাস আছে সেটির লেখাও আপনার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সংসপ্তক উপন্যাস কি রচনা করেছেন বলুন তো? শহীদুল্লাহ কায়সার রচনা করেছেন, যার মূল উপজীব্য বিষয় হচ্ছে গ্রাম এবং শহর জীবনের কাহিনী এখানে তুলে ধরা আছে। আমরা বলছিলাম কি সংসপ্তক, সংসপ্তক শহীদুল্লাহ কায়সার, শহীদুল্লাহ কায়সার রচনা করেছেন। এবং সংসপ্তকের মধ্যে কি তুলে ধরা আছে বলুন তো? আমরা বলছিলাম সংসপ্তকের মধ্যে আপনার গ্রাম এবং শহর জীবনের চিত্র তুলে ধরা আছে। তাহলে গ্রাম ও শহর জীবনের চিত্র, শহর জীবনের চিত্র এখানে স্থান পেয়েছে। মনে রাখবেন, এটিও গুরুত্বপূর্ণ। এরপরে আপনার চর্যাপদ, বাংলা সাহিত্যের প্রাচীন আপনার এই কাব্যগ্রন্থকে কেন্দ্র করে প্রাইমারিতে প্রশ্ন এসে থাকে। যে কোনো ধরনের চাকরি পরীক্ষা আসে, প্রাইমারিতে আসে, বিসিএসে আসে, এনটিআরসিতে আসে। তাহলে চর্যাপদ, আপনার চর্যাপদের মূল উপজীব্য বিষয় কি বলুন তো? চর্যাপদের মূল উপজীব্য বিষয় হচ্ছে আপনার বৌদ্ধ সহজিয়াদের গুণকীর্তন করা, রাইট? সেটি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আমরা কি বলেছিলাম? বৌদ্ধদের গুর তত্ত্ব, এক কথা যদি বলেন, বৌদ্ধদের গুর তত্ত্ব এখানে কি করা হয়েছে? গুর তত্ত্ব তুলে ধরা আছে। মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যর কথাও কিন্তু আপনার এখান থেকে মনে রাখতে হবে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে কি করা হয়েছে? রাধা কৃষ্ণের প্রেমলীলার কথা এখানে তুলে ধরা হয়েছে। রাধা কৃষ্ণের প্রেম লীলার কথা এখানে তুলে ধরা আছে। তাহলে আমরা আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ উপন্যাস, ছোট গল্প, মহাকাব্যের কথা বললাম। এগুলো থেকে ইনশাআল্লাহ পরীক্ষায় কমন পাবেন যদি মূল উপজীব্য বিষয়কে কেন্দ্র করে প্রশ্ন আসে। মনে রাখবেন, প্রশ্ন আসার সম্ভাবনা এখান থেকে অনেক বেশি। এখন আমরা আপনাদেরকে দেখাবো বিখ্যাত কিছু চরিত্র। এই বিখ্যাত চরিত্রকে কেন্দ্র করে আপনার 1 মার্কের মতো প্রশ্ন আসবে। মনে রাখবেন, বিখ্যাত চরিত্র 1 মার্কের মতো প্রশ্ন আসবে। যেমন আপনার চোখের বালি উপন্যাস, চোখের বালি উপন্যাসের মূল চোখের বালি উপন্যাস আপনার এখানে গুরুত্বপূর্ণ 2টি চরিত্র আছে। মনে রাখবেন, চোখের বালি। বলুন তো কি কি আছে? এর মধ্যে একটি রয়েছে আপনার বিহারী বিনোদিনী, রাইট? আমরা বলতে পারি চোখের বালি উপন্যাসের মধ্যে কি কি আছে? বিনোদিনীর কথা আমরা বলতে পারি না, বিনোদিনী চরিত্র। এরপরে মহেন্দ্র চরিত্র আছে, মহেন্দ্র চরিত্র আছে, রাইট? আচ্ছা, স্বামী স্ত্রী কেউ যদি কারো চোখের বালি হয় তাহলে তাদের মধ্যে কি বিনোদন থাকতে পারে? আর মহেন্দ্রক্ষণও কিন্তু থাকবে না। দেখুন, একেবারে আমরা সহজ একটি টেকনিকের মাধ্যমে তুলে ধরলাম। এইরকম করে আমাদের বইয়ের মধ্যে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। আপনার জীবনে ভুল হবে না যে চোখের বালি উপন্যাসের 2টি গুরুত্বপূর্ণ চরিত্র, একটি বিনোদিনী আর একটি কি মহেন্দ্র। কথায় কথায় বলে না যে চোখের বালি, তুই আমার চোখের বালি। যদি স্বামী এবং স্ত্রী একে অপরের চোখের বালি হয় তাহলে তাদের মধ্যে কি কোনো বিনোদন থাকবে? থাকবে না। কোনো মহেন্দ্রক্ষণ থাকবে? থাকবে না, রাইট? এরপরে আমরা দেখব শেষের কবিতা উপন্যাস। শেষের কবিতা উপন্যাস, এটা কি রচনা করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন। এবং শেষের কবিতা আপনার উপন্যাসের মধ্যে 2টি গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে। একটি হচ্ছে অমিত, লাবণ্য এবং শোভনলাল। আমরা বলেছিলাম কি অমিত, এরপরে আপনার লাবণ্য, আর একটি চরিত্র হচ্ছে আপনার কি শোভনলাল, রাইট? অমিত, লাবণ্য এবং শোভনলাল আপনি এখান থেকে মনে রাখতে পারেন। অনেক সময় আমরা বলি না যে শেষের কাজ যদি ভালো হয় তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি পান করাবেন? অমিও পান করাবেন।
আর যদি অমিয় সুধা পান করায় তখন আমাদের চেহারা কেমন হবে, লাবণ্যতা বৃদ্ধি পাবে, আর এতে করে আমাদের চেহারা লাল হয়ে যাবে। অনেক সময় আমরা বলি না এরকম করে যে আমাদের পরকালের কাজগুলো যদি আমাদের আমরা যদি ভালো কাজ করে যাই তাহলে পরকালে আমাদের কি দেবেন আল্লাহ রাব্বুল আলামিন, শেষে আমাদের অমিয় পান করাবেন, এতে চেহারা লাবণ্য হবে, আমাদের আবার চেহারা কি হবে, লালও হবে। লাবণ্যতা যদি বৃদ্ধি পায় তাহলে চেহারা টকটকে লাল হয় না। জাস্ট মনে রাখার স্বার্থে আমরা এভাবে ভাববো। এখানে শেষের কাজ থেকে শেষের কবিতার কথা আপনি মনে রাখতে পারেন। এরপর আপনার ডাকঘর নাটকের গুরুত্বপূর্ণ একটি চরিত্র হচ্ছে অমল। এটিকে আমরা মনে রাখবো কীভাবে বলুন তো? ডাকঘর কি রচনা করেছে? ডাকঘর রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটিকে আমরা মনে রাখবো এইভাবে যে অমলকে ডাকো, অমলকে ডাকো। আপনার একজন বন্ধু, তার নাম কি? অমল। অমলকে কি করা হচ্ছে? ডাকা হচ্ছে, অমলকে ডাকো, জাস্ট আপনি বলছেন। এরপর আপনার আরও কিছু চরিত্রের কথা আমরা বলতে পারি, যেমন যোগাযোগ। আপনার যোগাযোগ নামে যে উপন্যাস আছে যার দুটি গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে মধুসূদন এবং কুমুদিনী। বলুন তো কি? মধুসূদন এবং কুমুদিনী যোগাযোগ উপন্যাস, যার মূল চরিত্র দুটি হচ্ছে কি? মধুসূদন, রাইট, মধুসূদন ও কুমুদিনী। মধুসূদন এবং কুমুদিনী দুটি গুরুত্বপূর্ণ চরিত্র, মনে রাখবেন। আচ্ছা, এই দুটিকে আমরা মনে রাখবো কিভাবে? দেখবেন যে এইটা যখন প্রেমিক এবং প্রেমিকা একে অপরের সাথে যোগাযোগ করে, লুকিয়ে লুকিয়ে প্রেম করে না, অনেক সময় বলে না, একে অপরের সাথে যখন লুকিয়ে লুকিয়ে যোগাযোগ করে তখন এটি তাদের কাছে কেমন মনে হয়, যদিও হারাম, তার পরও কেমন মনে হয়? মধুর মতো মনে হয়, রাইট? আবার তখন এই মধুর মতো মনে হলে দিনের জ্ঞান তাদের মধ্যে থাকে না। দেখবেন যারা প্রেম করে থাকে তাদের মধ্যে কিসেরই বা দিনের জ্ঞান, কিসেরই বা ধর্মের জ্ঞান, এগুলো কিন্তু কোনোটাই থাকে না, রাইট? জাস্ট এরকম করে আমরা মনে রাখবো, কেউ যখন অবৈধভাবে একে অপরের সাথে যোগাযোগ করে তখন তাদের কাছে কি মনে হয়? মধুর মতো মনে হয়, তখন তাদের দিনের জ্ঞান থাকে না। এই যে দিনে থেকে কুমুদিনী চরিত্রের কথা মনে রাখতে পারেন। এরপরে আপনার ছুটি ছোট গল্পের গুরুত্বপূর্ণ একটি চরিত্র হচ্ছে ফটিক। এটিও কিন্তু আপনার গুরুত্বপূর্ণ। আমরা বলছিলাম ছোট গল্প কার কথা বলুন তো? ছোট গল্প আপনার ছুটি খুবই গুরুত্বপূর্ণ, এর একটি চরিত্র হচ্ছে আপনার ফটিক। ফটিক ফটিক আমরা এটিকে মনে রাখবো কীভাবে বলুন তো? দেখবেন যে স্কুলের মধ্যে কিছু ফটিক টাইপের ছেলেপেলে থাকে কি না? ফটিক টাইপের ছেলেপেলে কি করে? ছুটি পেলেই বন্ধু বান্ধবীদের সাথে গল্প বা আড্ডায় কি হয়? মেতে ওঠে। এখানে ফটিক টাইপের ছেলে থেকে ফটিক চরিত্র আপনি মনে রাখতে পারেন। দেখবেন ক্লাসের মধ্যে কিছু ফটিক টাইপের ছেলেপেলে থাকেই, সময় পেলেই মেয়েদের সাথে কি করে? গল্পে মেতে ওঠে। এখান থেকে আপনি মনে রাখতে পারেন। এইরকম করে মজার মজার টেকনিকের মাধ্যমে আমাদের বইগুলোর মধ্যে আসলে চমৎকার করে আমরা দিয়েছি। আসলে সবগুলো চরিত্র তো বলা সম্ভব না। আমরা আরেকবার বলছি, আপনারা আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন, 01795133404। এই নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে আমাদের সবগুলো বই আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ। তারপরও আরও কিছু আলোচনা করি আমরা। আসলে ভিডিও টিউটোরিয়াল অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, সাহিত্য অনেক বড় তো, কিন্তু তারপরে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা আলোচনা করছি ইনশাল্লাহ। তাহলে যোগাযোগ এটি আমরা দেখলাম, ছুটি দেখলাম, এরপরে আমরা ডাকঘর দেখলাম, ঘরে বাহিরে উপন্যাস আমরা দেখলাম। ও আচ্ছা, ঘরে বাহিরে এটি একটু গুরুত্বপূর্ণ, আমরা একটু বলবো। ঘরে বাহিরে, ঘরে বাহিরে এটি কী ধরনের লেখা বলুন তো? এটি কিন্তু একটি উপন্যাস এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত একটি উপন্যাস ঘরে বাহিরে, যার দুটি চরিত্র হচ্ছে নিখিলেশ এবং বিমলা। আমরা বলছিলাম নিখিলেশ ও বিমলার কথা, রাইট? এই দুটি চরিত্রকে তাহলে কীভাবে আপনি মনে রাখবেন? নিখিলেশ কথায় কথায় বলে যে তুই তো একজন রিলিজিয়াস মাইন্ডেড ছেলে, তুই আবার তোর স্ত্রীকে ঘরে বাহিরে নিবি, ঘরে বাহিরে নিবি, ঘর থেকে বাইরে নিবি, এরকম করে বলে না? এই যে নিবি, নি থেকে কি? নিখিলেশ, বি থেকে কি? বিমলা। অর্থাৎ নিখিলেশ এবং বিমলা দুটি গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে ঘরে বাহিরে উপন্যাসের। এটি আপনার মনে রাখতে হবে, মনে রাখবেন। এরপরে আপনার কাদম্বিনী নামে একটি চরিত্র আছে, মনে রাখবেন। এরকম করে আছে না যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। জীবিত ও মৃত নামে কি? জীবিত, আসলে আমি কি লিখছি নিজেই কিন্তু ধরতে পারছি না। জীবিত ও মৃত, জীবিত ও মৃত আপনার যে ছোট গল্প আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি চরিত্র হচ্ছে কাদম্বিনী।
রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত এই জীবিত মৃত ছোট গল্পের মধ্যে চরিত্রটুকু আপনি মনে রাখবেন এবং তার এই কোটেশন কিন্তু পরীক্ষা এসে থাকে যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। মনে রাখবেন আপনার প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় গুরুত্বপূর্ণ যে উক্তিগুলো আছে এই উক্তি থেকে কিন্তু আপনার আসবে, যেমন কাজী নজরুল ইসলামের উক্তি, মোজাম্মেল হকের উক্তি, এরপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উক্তি, এরপরে দীনবন্ধু মিত্রের উক্তি, এরপরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ কোনো কোটেশনস, এগুলো নিয়েও আমরা ভিডিও টিউটোরিয়াল তৈরি করব। আমাদের সবগুলো ভিডিও টিউটোরিয়াল আপনি উপভোগ করার চেষ্টা করবেন, দেখবেন আপনি অনেক বেশি উপকৃত হবেন। আমরা আগেই কিন্তু বললাম আপনাদেরকে একটি উক্তি সম্পর্কিত প্রশ্ন অবশ্যই আপনার কমন আসবে। মাইকেল মধুসূদন দত্তের আপনার বঙ্গভাষাকে কেন্দ্র করে যে উক্তিগুলো আছে সেগুলোও আসতে পারে, সাহিত্যকে কেন্দ্র করে যে উক্তিগুলো আছে সেগুলো আসতে পারে, এখানে মনে রাখবেন। আচ্ছা, এটিকে আমরা কীভাবে মনে রাখবো? কাদম্বিনী জীবিত ও মৃত, রাইট? দেখুন তো আমরা এটিকে মনে রাখতে পারি কিভাবে? কাদম্বিনী জীবিত ও মৃত, রাইট? দেখবেন কেউ যখন মৃত্যুবরণ করে তখন মানুষেরা কি করে? কাঁদে না? এখান থেকে কাঁদে থেকে মানে কাদম্বিনী চরিত্রের কথা মনে রাখতে পারেন, এরকম করে আমরা মনে রাখতে পারি, রাইট? এইরকম করে আরও কিছু চরিত্রের কথা আমরা বলতে পারি। হৈমন্তী ছোট গল্পের হৈমন্তী গৌরীশঙ্কর বাবু, এটি সাধারণত সবাই জানে, এটি দরকার নাই, কিন্তু কাবুলিওয়ালা এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি চরিত্র, মানে ছোট গল্প, মনে রাখবেন কাবুলিওয়ালা। কাবুলিওয়ালা ছোট গল্পের দুটি চরিত্র হচ্ছে কি বলুন তো? খুকি ও রহমত। খুকি ও রহমত, এটিকে আমরা মনে রাখবো কী হয় বলুন তো? দেখবেন আপনি যখন একটি পার্কের মধ্যে সুন্দর প্রাকৃতিক সিনারি অবলোকন করেন এবং আপনি বাদাম খান, দেখবেন ওই সময়ে একেবারে নির্জনে বসে বাদাম চিবান আর চারদিকে আপনি তাকিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন, রাইট? কিন্তু কখনো কখনো এই সময়ে দেখবেন ছোট বালক বা বালিকা বা ছোট বাচ্চারা আপনার সামনে আসে বলে ভাইয়া একটা টাকা দেবেন বা 2টা টাকা দেবেন, এরকম করে বলে না? তখন আপনি কি করেন? দেখবেন আপনি যদি আপনার ভিতরে যদি রহমত থাকে, রাইট? আপনার ভিতরে কি থাকে? রহমত থাকে, তখন আপনি কি বলেন? এই খুকি এদিকে আয়, কাবলি বুট খাবি? অনেক সময় বলে না যে কাবুলি বুট খাবি? এই যে কাবুলি বুট থেকে কাবলিওয়ালা চরিত্রের কথা আপনি মনে রাখতে পারেন। কাবুলি বুট বলে না যে এই খুকি এইদিকে আয়, কাবুলি বুট খাবি? এই কাবুলি বুট থেকে কাবুলিওয়ালা ছোট গল্পকে মনে রাখতে পারেন, আর খুকি থেকে খুকির কথা মনে রাখতে পারেন। যাদের অন্তরে রহমত আছে, রহমত মানে কি? দয়া, তারাই তো ডাকবে এই খুকি এদিকে আয়। আর যারা অনেক কঠিন হৃদয়ের অধিকারী তারা কি ডাকবে? ডাকবে না। এরপরে আপনার আরও একটি ছোট গল্প হচ্ছে খোকা বাবুর প্রত্যাবর্তন। আমরা বলছিলাম খোকা বাবুর প্রত্যাবর্তন। খোকা বাবুর প্রত্যাবর্তন, যারা লিখতে লিখতে বিরক্ত হচ্ছেন, আমি বারবার বলছি আমাদের বইগুলো সংগ্রহ করবেন। রায়চরণ, অনেকে আবার বারবার বিরক্ত হচ্ছেন যে স্যার আপনি বারবার বইয়ের কথা কেন বলেন? দেখেন একটি ভিডিও টিউটোরিয়াল আমরা কত কষ্ট করে আমরা করে থাকি, কাজে এগুলো আমরা বলতেই পারি। আপনি একটি ভিডিও টিউটোরিয়াল যখন তৈরি করবেন দেখবেন কত শ্রম কত মেধা আপনার এখানে ব্যয় হয়। কাজেই আপনারা এটিকে নেগেটিভলি কখনো নেওয়ার চেষ্টা করবেন না, অপরের পরিশ্রমকে দাম দেওয়ার চেষ্টা করতে হবে, তবে আপনি জীবনে অনেক বড় হবেন। কাজেই আপনার প্রস্তুতিকে যেন সমৃদ্ধ হয় এই লক্ষ্যে মূলত আমরা এগুলো তৈরি করছি। অনেকে বলছেন, অনেকে হয়তো ভাবতে পারেন যে স্যার এর পিছনে তো অন্য কোনো কিছু রয়েছে। হ্যাঁ, সবই তো আছে ভাই। আপনি একসময় প্রাইমারি সহকারী শিক্ষক হয়ে যাবেন, তারপরে আপনি একসময় বিসিএস ক্যাডার হয়ে যাবেন, একসময় বিভিন্ন প্রতিষ্ঠানে আপনি দায়িত্বরত থাকবেন, তখন তো আপনিও নিজের পেশায় আপনি থাকবেন ভাই। এইটা কাজেই পজিটিভলি নেওয়ার চেষ্টা করতে হবে। খোকা বাবুর প্রত্যাবর্তন, তখন তো আপনি আমাকে ভুলে যাবেন, মাশকুরুল আলম স্যার নামে কোনো কেউ ছিলই না, আমি তো আমার নিজের যোগ্যতা বলে চাকরি পেয়েছি। অনেক সময় অনেকে বলে না, মনে রাখবেন আপনার একদিনের হলেও আপনার শিক্ষক যিনি আছেন তাকে সম্মান করা চেষ্টা করতে হবে, যে তার কাছ থেকে আমি কিছুটা শিখেছি, কাজে কখনো অবহেলা করা যাবে না। অবশ্যই আপনার পরিশ্রম তো আপনার নিজেকেই করতে হবে। আমরা জাস্ট একটু গাইডলাইন দিয়ে থাকি যেন আপনার প্রস্তুতি আরও বেশি সমৃদ্ধ হয়। আমরা আপনার কাছে আর অন্য কোনো কিছু চাই না, জাস্ট আমরা চাই সেটি হচ্ছে দোয়া, যেন এই কাজগুলো সদকাতুল জারিয়ার ওসিলা হয়। যাই হোক, খোকা বাবুর প্রত্যাবর্তন, এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে রায়চরণ, মনে রাখবেন। এরপর আপনার পোস্ট মাস্টার, খুবই গুরুত্বপূর্ণ একটি ছোট গল্প, পোস্ট মাস্টার ছোট গল্পের চরিত্র হচ্ছে কি বলুন তো? রতন। দেখুন তো, পোস্ট মাস্টার লিখতেও রয়ের ব্যবহার, আবার রতন লিখতেও রয়ের ব্যবহার, এখান থেকে মনে রাখতে পারি, রাইট? এরপরে
আমরা দুই বোন নামে আপনার কি রয়েছে, উপন্যাস রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের। মনে রাখবেন রবীন্দ্রনাথ ঠাকুর থেকে একটি প্রশ্ন অবশ্যই আসবে আপনার, হোক সেটি ছোট গল্প, হোক সেটি কাব্যগ্রন্থ, ভাগ্য ভালো হলে দুটিও আসতে পারে। দুই বোন ছোট গল্পের মধ্যে উর্মিলা এবং শর্মিলার কথা কিন্তু বলা আছে, উর্মিলা ও শর্মিলা। উর্মিলা এবং শর্মিলা কি বলুন তো? তারা দুই বোন। অনেক সময় আমরা এরকম করে বলি না যে তার পরিবারে দুই বোন আছে, দুই বোনের শেষেই কি আছে, লা আছে। দেখুন উর্মিলা এবং শর্মিলা তারা কি দুই বোন। দুই বোন নামে আবার কি রয়েছে, একটি উপন্যাস রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের। আমরা ঠিক এরকম করে মনে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে আপনার চরিত্রহীন নামে একটি বিখ্যাত উপন্যাস রয়েছে, কার বলুন তো? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দেখুন এটিও কিন্তু আসতে পারে চরিত্রহীন। চরিত্রহীন আপনার উপন্যাসের মধ্যে গুরুত্বপূর্ণ তিনটি চরিত্র আছে, মনে রাখবেন। একটি হচ্ছে সতীশ, একটি হচ্ছে কিরণময়ী, সতীশ কিরণময়ী, আর একটা কি সাবিত্রী, রাইট? সতীশ, সাবিত্রী এবং কিরণময়ী, এই তিনটি চরিত্র কিন্তু এসে থাকে, সতীশ, সাবিত্রী এবং কিরণময়ী। আচ্ছা এটিকে আমরা মনে রাখবো কীভাবে দেখুন তো? কথায় কথায় বলে স্ত্রী যদি চরিত্রহীন হয়, অনেক সময় বলে না যে স্ত্রী যদি চরিত্রহীন হয় তাহলে কিসের সে সতী, কিসেরই বা সাধী, আর কিসের বা সে ঘরকে কিরণময় করবে। অনেক সময় বলে না যে আমার স্ত্রী আমার ঘরকে কি করে, কিরণময় করে, আলোকময় করে, সে হচ্ছে সতী, সে আবার কি সাধী। অনেক সময় বলে না সতী সাধী স্ত্রী। জাস্ট মনে রাখার স্বার্থে আমরা এইভাবে ভাববো, স্ত্রী যদি চরিত্রহীন হয় তাহলে কিসেরই বা সতী, কিসেরই বা কিরণময়ী, আর কিসেরই বা আপনার সাধী। জাস্ট এখান থেকে আমরা মনে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। এরপর আপনার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গৃহদাহ যে উপন্যাস আছে এটিও কিন্তু গুরুত্বপূর্ণ। গৃহদাহ উপন্যাসের গুরুত্বপূর্ণ আপনার তিনটি চরিত্র হচ্ছে, একটি সুরেশ, একটি হচ্ছে অচলা, আর একটি হচ্ছে মহিম। সুরেশ, অচলা এবং মহিম। কথায় কথায় বলে যে সুরেশ খাঁটি সরিষার তেল দিয়ে যদি চুলা জ্বালানো হয় তাহলে কখনোই হিম হবে না। জাস্ট মনে রাখার স্বার্থে আমরা এভাবে ভাববো, সুরেশ খাঁটি সরিষার তেলের কথা অ্যাডভার্টাইজ একসময় হতো না বাংলাদেশ টেলিভিশনে। সুরেশ খাঁটি সরিষার তেল দিয়ে যদি চুলায় আপনার কি করা হয়, রান্না করা হয়, তাহলে আপনার পাতিল সহজে হিম হবে না। তার মানে পাতিল যদি সহজে হিম না হয় তাহলে রান্না তাড়াতাড়ি হবে। জাস্ট মনে রাখার স্বার্থে এভাবে ভাববো। দেখুন আবার গৃহের মধ্যে কি থাকে, এই জিনিসগুলো থাকে, সুরেশ খাঁটি সরিষার তেল থাকে, চুলা থাকে, আবার হিম হয় না। জাস্ট একটু মনে রাখার চেষ্টা করব। গৃহদাহ উপন্যাসের মধ্যে তিনটি চরিত্র, সুরেশ, অচলা, মহিম, এবং এখানে ত্রিভুজ প্রেমের কাহিনী তুলে ধরা হয়েছে। আমরা অনেকেই জানি সুরেশ, অচল এবং মহিমকে কেন্দ্র করে যে টানপোড়েন সৃষ্টি হয়েছিল তারই চিত্র এখানে তুলে ধরা আছে। আমরা এই চরিত্রগুলোকে বিশ্লেষণ করতে পারতাম, আসলে অনেক বড় হবে ভিডিও টিউটোরিয়াল, এই কারণে আমরা আলোচনা করলাম না। মনে রাখবেন লিখিত পরীক্ষার জন্য, বিশেষ করে বিসিএসের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, আবার প্রাইমারির সাথে সাথে দেখবেন যে কখনো কখনো বলে যে উর্মিলা এবং শর্মিলা চরিত্র দুটি বিশ্লেষণ করুন, সুরেশ, অচলা এবং মহিম চরিত্রগুলোর মধ্যে যে কন্দল সৃষ্টি হয় সেগুলো আপনার মনের ভাষায় তুলে ধরুন, এরকম করে কিন্তু বলা হয়, বা চরিত্র বিশ্লেষণ করুন এই বলে জানতে চাওয়া হয়। যা হোক, এরপরে আমরা শহীদুল্লাহ কায়সারের সারেঙ্গ যে মূল গ্রন্থ আছে এটির কিছু গুরুত্বপূর্ণ চরিত্র আছে, যেমন কদম আলী, এরপরে হচ্ছে নবিতন, এই চরিত্রও কিন্তু আপনার আসে। এরপরে লাল সালু উপন্যাসের মধ্যে আপনার গুরুত্বপূর্ণ, আমরা কোথায় লিখব দেখুন, এখানে লিখলাম, কেমন, লাল সালু উপন্যাস। লাল সালু উপন্যাসের মধ্যে গুরুত্বপূর্ণ চরিত্র কি কি, মজিদ, জমেলা, রাইট? মজিদ, জমেলা, এই দুটি চরিত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আরও একটি চরিত্রের কথা আমরা বলতে পারি, সেটি হচ্ছে আমেনা। মজিদ, জমেলা এবং আমেনা, দেখুন নামগুলো কিন্তু মুসলমান। আমরা বলেছিলাম লাল সালু উপন্যাসের মধ্যে আপনার ধর্মীয় ভণ্ডামের আপনার চিত্র এখানে তুলে ধরা হয়েছে। যারা ভণ্ড সাধু বলে কথা আছে, যারা লেবাসের অপব্যবহার করে মানুষদেরকে ঠকিয়ে থাকে, তাদের চিত্র এখানে তুলে ধরা হয়েছে। এরপর আপনার মানিক বন্দ্যোপাধ্যায়ের আপনার পুতুল নাচের ইতিকথা যে উপন্যাস আছে আপনার, তার দুটি গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে শশী ও কুমুদ, এটিও আপনার কখনো কখনো এসে থাকে, আপনারা দেখে নেবেন পুতুল নাচের ইতিকথা। এরপরে আপনার আবু ইসাকের আপনার সূর্য দিগল বাড়ি বলে আপনার কি রয়েছে বলুন তো? সূর্য দিগল বাড়ি বলে উপন্যাস আছে, সূর্য দিগল বাড়ি। আমরা আগে বলেছিলাম সূর্য দিগল বাড়ি কে রচনা করেছেন? আবু ইসাক। আর এর মধ্যে চরিত্র একটি উল্লেখযোগ্য হচ্ছে জয়গুণ, মনে রাখবেন জয়গুণ, এই চরিত্র কিন্তু বেশ কয়েকবার আমরা আসতে দেখেছি। শুধু জয়গুণ না, এর মধ্যে হাসু আছে চরিত্র, এরপরে হচ্ছে ময়মন চরিত্র আছে আপনার, এটি মনে রাখবেন, মাইমন, হাসু ও জয়গুণ।
এই 3টি চরিত্রের কথা আপনি এখান থেকে মনে রাখতে পারেন। তাহলে চরিত্রকে কেন্দ্র করে যদি প্রশ্ন আসে ইনশাল্লাহ পারবেন। আর আমাদের বইগুলোর মধ্যেও এগুলো সুন্দর করে টেকনিকের মাধ্যমে আমি যেভাবে বলছি ঠিক এরকম করে সাজিয়ে গুছিয়ে দিয়ে দেওয়া আছে। কাজে আরও একবার আহ্বান জানাচ্ছি আমাদের বইগুলো সংগ্রহ করবেন। এখন আমরা আপনাদেরকে দেখাবো আপনার বাংলা সাহিত্যিকদের যে ছদ্মনাম আছে বা উপাধি আছে সেগুলোকে কেন্দ্র করে আপনার 1 মার্কের মতো প্রশ্ন আসবে, মনে রাখবেন। এখন কোন কোন সাহিত্যিক পড়তে হবে সেগুলো আমরা ছদ্মনাম সহ বা উপাধি সহ আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি ইনশাল্লাহ। তাহলে ছদ্মনাম এবং উপাধি থেকে কিছু গুরুত্বপূর্ণ আমরা এখন প্রশ্ন দেখব। যেমন মিথিলার কবি কে বলুন তো? মিথিলার কবি কাকে বলা হয়? বিদ্যাপতিকে বলা হয়। বিদ্যাপতিকে বলা হয় মিথিলার কবি। নায়িকা মিথিলার কথা অনেকেই জানেন, নাটক করে থাকে অনেক সময়, রাইট? এই যে মিথিলা কি করেছে? বিদ্যার অপব্যবহার করে আপনার ভারতের একজন কে যেন আছে না, তাকে বিবাহ করেছে। আগে তাহসানের স্ত্রী ছিল, বিদ্যার অপব্যবহার করে পরে অন্যকে বিবাহ করেছে। জাস্ট এখান থেকে মনে রাখবো মিথিলার কবি কে? বিদ্যাপতি। জাস্ট মনে রাখার স্বার্থে আমরা এইভাবে ভাববো। তাহলে মিথিলার কবি কাকে বলা হয়? বিদ্যাপতিকে বলা হয়। মিথিলা বিদ্যার অপব্যবহার করে তাহসানকে ডিভোর্স দিয়ে অন্যকে বিবাহ করেছে, এভাবে আমরা ভাবতে পারি, রাইট? এরপরে আপনার স্বভাব কবি কে বলুন তো? স্বভাব কবি। স্বভাব কবি কিন্তু আপনার আমরা জানি স্বভাব কবি হচ্ছে গোবিন্দচন্দ্র দাস, রাইট? গোবিন্দচন্দ্র দাস। আসলে কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়, তো লেখালেখি করতে আপনার ফেস টু ফেস ভিডিও টিউটোরিয়াল করলে ভালো হয়। স্বভাব কবির কথা আমরা বলছিলাম গোবিন্দচন্দ্র দাস। ভারতের একজন নায়ক আছে যার নাম কি বলুন তো? গোবিন্দ। কথায় কথায় বলে না যে গোবিন্দ স্বভাবতই একজন কি ভালো মানের ড্যান্সার, বলে না? ড্যান্সার দেখবেন যে সে কিন্তু অনেক ভালো ড্যান্স দিতে পারে, সে স্বভাবতই একজন কি ড্যান্সার। কে? গোবিন্দ। তাহলে স্বভাব কবি কে? গোবিন্দচন্দ্র দাস। আমরা কথা একটাই যে একবার পড়ে আমরা বইয়ের পৃষ্ঠা ছেড়ে ফেলে দেব, যেন আজীবনের জন্য এটি আপনার মাথায় উঠে যায়, বারবার কিন্তু কখনোই পড়বো না। মিথিলার কবি বিদ্যাপতি, পড়া শেষ। স্বভাব কবি গোবিন্দচন্দ্র দাস। এই যে টেকনিক যেগুলো বললাম আজীবন আপনার মনে থাকবে। এগুলো মনে রাখার জন্য তো অন্য কোনো টেকনিকের প্রয়োজন নাই। দেখুন তো মিথিলার কবি, মিথিলা নায়িকার কথা সবাই তো জানে। মিথিলা কি করেছে? বিদ্যার অপব্যবহার করে তাহসানকে ডিভোর্স দিয়ে অন্যকে বিবাহ করেছে। স্বভাব কবিকে? গোবিন্দচন্দ্র দাস। গোবিন্দ স্বভাবতই একজন কি ড্যান্সার। এরপরে আপনার আমরা ভোরের পাখির কথা বলতে পারি। ভোরের পাখি। ভোরের পাখি কে বলুন তো? বিহারী লাল চক্রবর্তী। বিহারী লাল চক্রবর্তী আমরা অনেকেই জানি। ভোরবেলায় দেখবেন যে ভোরবেলায় আপনার পূর্ব আকাশে কেমন থাকে? লাল আভা থাকে। লাল আভার কথা আমরা বলতে পারি, লাল আভা। এখান থেকে মনে রাখবেন যে ভোরের পাখি বিহারী লাল চক্রবর্তী। এরপরে কবি কঙ্কন, খুবই গুরুত্বপূর্ণ, এটি আসার সম্ভাবনা আছে। বারবার বলছি কবি কঙ্কন খুবই গুরুত্বপূর্ণ। কবি কঙ্কন মনে রাখবেন কি? মুকুন্দরাম চক্রবর্তী। আচ্ছা, যখন শীত লাগে মানুষের দেখুন তখন কি রকম হয়? একেবারে মুকু হয়ে যায়, বলে না যে একেবারে উকুমুকু হয়ে গেছে শীতে, শীতের কনকনা শীতে। এই যে কনকন থেকে মুকু, এর কথা আমরা মনে রাখতে পারি। অর্থাৎ কবি কঙ্কন হচ্ছেন মুকুন্দরাম চক্রবর্তী। এরপরে শান্তিপুরের কবি কাকে বলা হয় বলুন তো? শান্তিপুরের কবি মোজাম্মেল হক। শান্তিপুরের কবি কে? মোজাম্মেল হক। মোজাম্মেল হক। দেখবেন আপনার মোজাম্মেল নামে যে নামগুলো আছে দেখবেন তারা কি ধরনের স্বভাবের হয়? শান্তিপূর্ণ মানুষ হয়ে থাকে, অথবা শান্তিপুরের ব্যক্তি কি? মোজাম্মেল। এভাবেও আমরা মনে রাখতে পারি। এরপরে কি বলুন তো? শিশু সাহিত্যিককে। শিশু সাহিত্যিক কাকে বলা হয়? শিশু সাহিত্যিককে কিন্তু বলা হয় হাবিবুর রহমানকে। শিশু সাহিত্যিক হাবিবুর রহমান। শিশু সাহিত্যিককে হাবিবুর রহমান। শিশু যাদের অন্তরে হাবিব বা প্রিয় রয়েছে, অনেক সময় বলে না যে হাবিবুর যে নামগুলো দেখবেন তারা সাধারণত প্রিয় ধরনের, তাদের ভিতরে কি আছে? দয়া আছে। শিশুদের প্রতি তাদের কি আছে? দয়া আছে। শিশুদের কাছে হাবিব তারাই হয়ে উঠবে। হাবিব মানে কি? প্রিয়। আমরা বারবার বলছি আরবিতে হাবিব মানে কি? প্রিয়। শিশুদের কাছে তারাই প্রিয় হয়ে ওঠে যারা তাদেরকে আদর যত্ন করে। অর্থাৎ শিশু সাহিত্যিক হচ্ছেন হাবিবুর রহমান। জাস্ট মনে রাখার স্বার্থে আমরা এভাবে ভাববো। এরপরে আপনার সাহিত্য রত্ন কাকে বলা হয়? সাহিত্য রত্ন। সাহিত্য রত্ন আপনার কাকে বলা হয় বলুন তো? নজিবুর রহমানকে। নজিবুর রহমানকে আমরা অনেকেই জানি। এটিকে মনে রাখবো কীভাবে? দেখুন তো, রত্ন, এখানে ত এবং নয়ের ব্যবহার রয়েছে, আবার এখানে নয়ের ব্যবহার রয়েছে। রত্ন নজিবুর, জাস্ট একটু মনে রাখবো এভাবে, দুটির মধ্যে নয়ের ব্যবহার আছে। এরপর
আপনার এখানে আরও একটি আপনার প্রশ্ন এসে থাকে যে মহাকবি কাকে বলা হয়? আলাওল। এরপরে নাগরিক কবি কাকে বলে? শামসুর রহমানকে। এটি কিন্তু গুরুত্বপূর্ণ, এটি আমরা একটু টেকনিকের মাধ্যমে শিখব। নাগরিক কবি কে বলুন তো? শামসুর রহমান। নাগরিক কবি বলা হয় শামসুর রহমানকে। মনে রাখবেন। এটিকে মনে রাখা যায় কিভাবে? কথায় কথায় প্রত্যেকটা নাগরিকের মুখে, কথায় কথায় মানুষ বলে না যে প্রত্যেকটা নাগরিকের মুখে একটাই কথা, কোপা শামসু। মানুষে বলে না যে কোপা শামসু, কোপা শামসু। এই যে কোপা শামসু থেকে আমরা কি মনে রাখবো? নাগরিক কবির কথা মনে রাখবো। দেখবেন যে বাংলাদেশের ম্যাক্সিমাম নাগরিক, বিশেষ করে যারা স্টুডেন্ট আছে, তারা কিন্তু এই কোপা শামসু কথা কিন্তু অনেক সময় বলে থাকে যে নাগরিক কবি। প্রত্যেকটা নাগরিকের মুখে একটাই কথা, কি? কোপা শামসু। এখানে শামসু থেকে শামসুর রহমানের কথা আমরা মনে রাখবো ইনশাল্লাহ। এরপরে দত্ত কুলোদ্ভব কবি কাকে বলা হয়? মাইকেল মধুসূদন দত্তকে বলা হয়। আমরা জানি দত্ত কুলোদ্ভব কবি বলা হয় মাইকেল মধুসূদনকে, মাইকেল মধুসূদন দত্তকে। দেখুন দত্ত, এখানেও দত্ত রয়েছে, দুটির মধ্যে কিন্তু মিল আছে। তাহলে দত্ত কুলোদ্ভব কাকে বলা হয়? মাইকেল মধুসূদন দত্ত। এরপরে তিমির হননের কবি কাকে বলা হয় বলুন তো? তিমির হননের কবি, নির্জনতার কবি, ধূসরতার কবি আপনার। এরপরে আপনার পল্লী রূপসীর কবি কাকে বলা হয়? জীবনানন্দ দাশকে কিন্তু আমরা বলি, রাইট? নির্জনতার কবি, ধূসরতার কবি, তিমির হননের কবি, এগুলো আপনারা এখানে থেকে দেখে নেবেন। আমাদের বইয়ের মধ্যে এগুলো সুন্দর করে দিয়ে দেওয়া আছে। এরপরে আপনার মালাধর বসু কাকে বলা হয় বলুন তো? গুণরাজ। মালাধর বসু, এটি কিন্তু গুরুত্বপূর্ণ। গুণরাজ খান, গুণরাজ খানকে কি বলা হয়? মালাধর বসু বলা হয়। দেখবেন এটিকে আমরা কি মনে রাখবো? কথায় কথায় স্বামী অনেক সময় স্ত্রীকে ভালোবেসে কি করে? যে বউ মালা ধরো। এতে কি রয়েছে? গুণ আছে। অনেক সময় বলে না যে এটা যেমন তেমন কোনো মালা না কিন্তু বউ, এটি হচ্ছে স্বর্ণের মালা। এতে কি রয়েছে? গুণ আছে কিন্তু, রাইট? এরকম করেও আমরা মনে রাখতে পারি। এরপরে আপনার ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে, এটিও আমরা দেখে নিতে পারি। এরপরে আপনার পদাতিক কবি কাকে বলা হয়? সুভাষ মুখোপাধ্যায়, মাফ করবেন, পদাতিক কবি। তাহলে পদাতিক কবি কাকে বলা হয়? সুভাষ মুখোপাধ্যায়কে বলা হয়। সুভাষ মুখোপাধ্যায়, মনে রাখবেন, সুভাষ মুখোপাধ্যায়কে বলা হয়। সুভাষ আপনার সাধারণত হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষত্রিয় বংশের যারা তাদের হয়ে থাকে, বা শূদ্র সম্ভবত হয়ে থাকে, যারা নিম্ন বংশের হিন্দুদের মধ্যে, তারা দেখবেন তারা সাধারণত সেলাইয়ের কার্য করে থাকে। দেখবেন জুতা সেলাই করে থাকে, অনেক সময় চুল কাটে থাকে। পদাতিক, এখান থেকে আপনি মনে রাখবেন যে পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়। আমরা এরকম করে মনে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকের ভিডিও টিউটোরিয়ালটুকু শেষ করতে যাচ্ছি। আসলে অনেক বড় ভিডিও টিউটোরিয়াল হয়ে যাচ্ছে, তো আমরা সাহিত্যের ওপরে প্রয়োজনে আরও একটি ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের সামনে এগুলো তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা আজকের ভিডিও টিউটোরিয়ালটুকু শেষ করতে যাচ্ছি। আরও একবার আপনাদেরকে মনে করে দিচ্ছি, যারা আমাদের বইগুলো সংগ্রহ করবেন তারা সরাসরি আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন, 01795133404। খুব মজার করে আমাদের বইগুলো সাজিয়ে দেওয়া আছে, মার্ক বাই মার্ক। আশা করছি আপনার প্রস্তুতিকে আরও সমৃদ্ধ করবে। আমরা আগামী ভিডিও টিউটোরিয়ালে খুব অল্প সময়ের মধ্যে আরও একটি টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আশা করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে সর্বশেষে সবার সুস্থতা, দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।